তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। তোমাদের সবচেয়ে প্রিয় ক্লাস, তোমরা জানো যে আমরা রাত্রি 8টার সময় করিয়ে থাকি। এতদিন ধরে ইরেগুলার ছিল ক্লাসগুলো, কেন ইলেকশন, কাউন্টিং সব কিছু মিলে একটা আমিও খুব বিজি ছিলাম। এখন রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে, পরিণাম কি এসেছে তোমরা সকলেই জানো, আর বলতে হবে না। এখন তোমরা কিন্তু ক্লাসগুলোর উপরে মনোযোগ দিতে হবে, তোমাদের পড়াশোনার উপরে মনোযোগ দিতে হবে। কেন, এখন যেগুলো সরকারি চাকরির প্রিপারেশান তুমি করছো, ফর্ম ফিল আপ করে রেখেছো বা করবে, সবগুলোর কিন্তু প্রসেসিং সঠিক সময়ে হয়ে যাবে। সুতরাং তোমাকেও কিন্তু সঠিক সময়ে তুমি সিলেবাসগুলো কভার করে নিতে হবে। এখন আমরাও দেখি মোটামুটি রেগুলার ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। কেন রেগুলার আমি গ্যারান্টি দিই না, অ্যাকচুয়ালি আমি তো জানো তোমরা খুব বিজি থাকি, সুতরাং সেই কারণে রেগুলার। তবে রেগুলার না হলেও মোটামুটি সপ্তাহে তো তুমি 3-4টা ক্লাস পাচ্ছই। 3-4টা যে ক্লাস পাবে, এই 3-4টা ক্লাসের মধ্যে তোমাদেরকে যে ধরনের কোশ্চেন আমি প্রোভাইড করে দেবো, আশা করি এগুলো যদি তুমি করো, তুমি 100% জিকে জিএস তুমি কমন পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। এই ক্লাসটার লক্ষ্যই হলো তোমাদেরকে 100% জিকে জিএস কমন দেওয়া। ঠিক আছে, চলো এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 12। এর আগের ক্লাসটি তোমরা যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে এবং নোট করে নেবে। তোমরা যারা টিটিএডিসি, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, পিওন, ড্রাইভার, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, টেকনিশিয়ান, নবোদয় বিদ্যালয় সমিতি বা আরআরবি, রিজনাল, গ্রামীণ ব্যাংকের এক্সামে বসতে যাচ্ছ, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, চলো আমরা শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান, সঠিক প্রিপারেশান তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, রেলওয়ে টেকনিশিয়ান সব কিছুর ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে, এতটুকু কর্মবার্তা অনলাইন গ্যারান্টি দিতে পারে। ঠিক আছে, চলো শুরু করে দিচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটা, ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও, ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, আর আমি যে ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি বিভিন্ন 10-15 বছরের বিভিন্ন এক্সামে এসেছে, এই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, চলো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। অপশন এ হবে সঠিক উত্তর। সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। সরোজিনী নাইডু যখন আমাদের মাথায় আসে, এই কোশ্চেনগুলো বা এই ফ্যাক্টগুলো আমাদের জানতে হবে, যা আমাদের এক্সামে আসতে পারে বা এসেছে। কি? প্রথমে হলো সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা স্বদেশিনী সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম স্বদেশী সভাপতি কে? সরোজিনী নাইডু। ক্লিয়ার? চলো, তাছাড়া তুমি মনে রাখবে তিনি কত খ্রিস্টাব্দে ভারতের সভাপতি, জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1925 খ্রিস্টাব্দে। কোশ্চেনগুলো আসে 1925 খ্রিস্টাব্দে। তাছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। কোন রাজ্যের ছিলেন? ইউপি রাজ্যের। তাহলে সরোজিনী নাইডুর উপরে কতগুলা কোশ্চেন তোমাদের দিয়েছি আমি, বের হতে পারে। এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসে, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে? সরোজিনী নাইডু। কোন রাজ্যের ছিলেন? ইউপি রাজ্যের ছিলেন। ভারতের প্রথম মহিলা স্বদেশী সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। কত খ্রিস্টাব্দে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? 1925 খ্রিস্টাব্দে। ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু পরিচিত। ঠিক আছে, একদম মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, গ্যারান্টি কোনো না কোনো এক্সামে তুমি পাবেই। ঠিক আছে, চলো সঙ্গে যে আমাদের আরও অপশন রয়েছে বি, সি, ডি, এগুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো তোমাদের এক্সামে এসেছে অনেকবার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপশন বি, অপশন বিতে কী রয়েছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ ল্যাম্প নামে কে পরিচিত? এই কোশ্চেনটা তোমরা পেয়েছো আশা করি, যারা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্রগুলি ঘাটাঘাটি করো। লেডি উইথ ল্যাম্প নামে কে পরিচিত? তাহলে হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি ল্যাম্প নামে পরিচিত। নোট করে নাও, নাহলে এক্ষুনি মনে থাকবে, কিছুদিন পরে ভুলে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, চলো সি নাম্বারে কী রয়েছে? সুচেতা কৃপালিনী। আশা করি এই নামটা তোমরা সকলেই শুনেছ। সুচেতা কৃপালিনী উনি কে? উনি হলেন ভারতের প্রথম মহিলা সিএম।
তাহলে ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে, গভর্নরকে সরোজিনী নাইডু আমরা পেয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং গ্রুপ এখন আমরা পেয়েছি কি সুচেতা কৃপালিনী, ভারতের প্রথম মহিলা সিএমকে, চিফ মিনিস্টার সুচেতা কৃপালিনী। উনি কোন রাজ্যের? উনিও সেম উত্তরপ্রদেশ রাজ্যেরই ছিলেন, ঠিক আছে। তাহলে উত্তরপ্রদেশ রাজ্যেই প্রথম মহিলা রাজ্যপাল পেয়েছিল এবং উত্তরপ্রদেশ রাজ্যই প্রথম মহিলা সিএম পেয়েছিল, ঠিক আছে। একদম ক্লিয়ার, আশা করি আর ভুলবে না। যেভাবে আমি মানে তোমাদেরকে আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি, আশা করি তুমি ভুলার কোনো কারণ নেই, দেখলে তোমার মনে আসবে, ঠিক আছে। চলো অপশন ডিতে কী রয়েছে দেখো, সুস্মিতা সেন। সুস্মিতা সেন কে? তোমরা সকলেই জানো। হ্যাঁ দাদা, সুস্মিতা সেনকে তো আমি অ্যাক্ট্রেস, হিরোইন রূপে দেখি, অনেক ফিল্ম করেছে, বলিউডের অনেক কিছু করেছে। সুস্মিতা সেনকে সকলেই জানি। হ্যাঁ, সুস্মিতা সেনের উপরে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে। কি আসে? ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? সুস্মিতা সেন। কত সালে? 1994 সালে, ঠিক আছে, 1994 সালে, ঠিক আছে। তাহলে সুস্মিতা সেনের উপরে এই কোশ্চেনটা কিন্তু আসে। আশা করি 1 নাম্বার কোশ্চেন থেকে তোমরা কতগুলা কোশ্চেন পেয়েছো? মোটামুটি তোমরা তো 1 নাম্বার কোশ্চেন থেকে তোমরা 7, 8, 9টা কোশ্চেন পেয়ে গেছো। সবগুলো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জন্যই তোমাদেরকে বলি আমাদের নোটগুলো দেখো, আমি সবসময় বলি আমাদের নোটগুলো তুমি ফলো করবে, সঙ্গে আমাদের ক্লাসগুলো তুমি ফলো করবে, তাহলে জিকে, জিএস এবং অন্যান্য সাবজেক্টের উপরে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমরা বুঝতে পারছো? যেমন নোটে যখন দিয়ে দিয়েছি আমি কোশ্চেনটা ভারতের নাইটিঙ্গেলকে, সরোজিনী নাইডু, কিন্তু এখন যে এক্সট্রা যে ফ্যাক্টগুলো আর কতগুলো কোশ্চেন, 8-10টা তোমাদের 7-8টা কোশ্চেন বের করে দিলাম, এগুলো তো নোটে ডিটেলস নেই। সুতরাং ক্লাসগুলো তোমরা ফলো করো, নোটগুলো ভালো করে দেখো, আশা করি তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, ঠিক আছে। চলো, সেজন্যই কর্মবার্তা অনলাইন। দেখো অল ত্রিপুরা তুমি যেখানে গলি গলি জিজ্ঞেস করো যে কর্মবার্তা অনলাইনের সাজেশন কেমনটা কমন পড়ে, সকলে বলবে হিউজ পরিমাণে কমন পড়ে, ঠিক আছে। কেন? আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি, বেটার থেকে বেটার দিতে চেষ্টা করি, কারণ আমরা একদিনের জন্য তোমাদের সামনে আসিনি, ঠিক আছে। ওকে, চলো 2 নাম্বার কোশ্চেনটা কি দেখো, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে? বা পাতার যে সবুজ হয় এর জন্য দায়ী কিসের জন্য সবুজ হয়? সকলে জানি আমরা, এটা ক্লাস 4, 5, 6 সকলে তোমরা পড়ে এসেছো, ঠিক না? সকলে জানি আমরা কিসের জন্য, কমেন্টস করো না। ইয়েস, ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিলের জন্যই পাতা সবুজ হয় বা সবুজ বর্ণের হয়। চলো অপশন ডি হবে সঠিক উত্তর। চলো তারপরে তোমাদের একটু একটু তোমরা মনে রেখে দেবে যে আমাদের এখানে ডিতে কী রয়েছে। দেখো হিমোগ্লোবিন রয়েছে না, এটা কি সকলেই জানি আমরা। হিমোগ্লোবিন, রক্তের রং কেন লাল হয়? হিমোগ্লোবিন কারণে লাল হয়। আমাদের যে রক্তের রং যে লাল বর্ণের হয়, এটা হিমোগ্লোবিনের কারণে হয়। আর পাতা সবুজ হয় ক্লোরোফিলের কারণে। সকলে জানো, একদম বেসিক কোশ্চেন, তারপরে তোমাদের এক্সামে কিন্তু আসে। হ্যাঁ, এক্সামে তুমি যে তো হাই লেভেলের এক্সামে বসছো, একদম হাই টাইপের যে কোশ্চেন আসবে এমনটা না, কিন্তু বেসিক কোশ্চেনে কিন্তু বহুত এক্সামে দিয়ে দেয় বেসিক জিনিস। সেগুলো আমাদের বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। চলো 3 নাম্বার কোশ্চেনটা কি দেখো, রিকেট রোগের জন্য সঙ্গে জড়িত কি? এখানে যে অপশন রয়েছে, কোন রিকেট রোগের সঙ্গে জড়িত এখানে কি? কি রিকেট রোগের জন্য জড়িত? প্রথমে আমাদের জানতে হবে রিকেট যে রোগটা, এটা কোন ভিটামিনের অভাবে হয়? তোমরা জানো? জানবে আশা করি সকলেই। আমি ভিটামিনের উপরে একদম ডিটেলস অনেকগুলো ক্লাস করিয়েছি। কিসের জন্য হয়? ভিটামিন ডি এর অভাবে হয় কি রিকেট রোগ, ঠিক না? ভিটামিন ডি। আর ভিটামিন ডি এর মেন সোর্স কি? সানলাইট, ঠিক না? সূর্যের আলো, বিশেষ করে সকাল 10টা থেকে 12টার মধ্যে যে সূর্যের আলোটা, ওইটার মধ্যে অ্যাকচুয়ালি ভিটামিন ডি হিউজ পরিমাণে পুরা টাইমই পাওয়া যায়। তারপরে এই টাইমটাতে একটু ভালো পরিমাণে ভিটামিন ডিটা পাওয়া যায়। এই ভিটামিন ডি এর এই অভাবে কিন্তু রিকেট রোগটা হয়। রিকেট রোগটা হলে কি হয় অ্যাকচুয়ালি, মানে যে আমাদের হাড়গুলো আছে না, হাড়গুলো বেঁকে যায়। বিশেষ করে এটা বাচ্চা শিশুদের হয়, মনে রাখবে, বাচ্চা শিশুদের হয়। তারপরে হাড়গুলো বেঁকে যায়। তাহলে এখানে অপশন কী আছে? রিকেট রোগের সঙ্গে জড়িত কি? হাড় হবে। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক না? হাড়। হ্যাঁ, হাড়গুলো, রিকেট রোগ যাদের হয় হাড়গুলো বেঁকে যায়। বিশেষ করে এটা বাচ্চা শিশুদেরই দেখা যায় রিকেট রোগটা। হ্যাঁ, আর রিকেট রোগের এই তো ভিটামিন ডি এর কারণে হয়, ঠিক না? বলে দিলাম তোমাদেরকে। চলো, আর এই ভিটামিন ডি, হ্যাঁ ভিটামিন ডি এর রাসায়নিক নাম তো তোমরা জানো আশা করি।
ক্যালসিফেরল, ঠিক না, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ওকে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ক্লাসগুলো যদি হেল্পফুল মনে হয় বা তোমাদের কাছে যদি মনে করো যে বুঝতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তাহলে সকলে একটি লাইক করো না। অনেকে তো ক্লাসগুলো তোমরা দেখছো, অনেকে কিন্তু লাইক করো না। লাইক করো না ইয়ার, লাইক করলে তো মানে আমার ভালো লাগে যে হ্যাঁ তোমরা ঠিকঠাক মানে বুঝতে পারছো, ঠিক না। আর একটু শেয়ার করে দাও প্লিজ, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, শেয়ার করে দাও। দেখো, শেয়ার করে দিলে কী হবে, ক্লাসগুলোতে একটু ভিউ বেশি আসবে। নেক্সট দিন যখন আমি ক্লাস তৈরি করবো আমার একটু মানে ভালো লাগবে, ঠিক না। আরও বেটার থেকে বেটার তোমাদেরকে দিতে চেষ্টা করবো। যখন দেখবে যে ভিউ আসছে না ক্লাসগুলো, তখন অ্যাকচুয়ালি একটা ক্লাস রেডি করতে তো অনেকটা পরিশ্রম হয়, তোমরা নিজে বুঝতে পারছো, ঠিক আছে। প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করলে তোমাদের তো কোনো লস নেই না, শেয়ার করে দাও প্লিজ। চলো নেক্সট কি, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি? কোনটি কুষ্ঠের জন্য দায়ী? ইয়েস, মাইকো ব্যাকটেরিয়া। হ্যাঁ, মাইকো ব্যাকটেরিয়া, অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। কুষ্ঠরোগের জন্য দায়ী হলো মাইকো ব্যাকটেরিয়া, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো এখানে আর চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? সকলে আমরা জানি চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়, কি? হিপোক্রেটাসকে, ঠিক না, হিপোক্রেটাসকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? একদম জেনারেল সায়েন্সের কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নিম্নলিখিত কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? কোন অঙ্গকে? ইয়েস, প্লীহা। হ্যাঁ, প্লীহাকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়, কেন প্লীহার মধ্যে কিন্তু ব্লাডটা ম্যাক্সিমাম জমা হয় বা থাকে, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, প্লীহা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। কুইনাইন পাওয়া যায় কোথায়? কুইনাইন, কুইনাইন কোথায় পাওয়া যায়? এটা আমরা জানি কুইনাইন কোথায় পাওয়া যায়। তারপরে তোমার, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটু প্রথম উত্তরটা বলে দিচ্ছি, তারপরে বাকি ডিটেলস বলবো। কুইনাইন কোথায় পাওয়া যায়? কুইনাইন, কুইনাইন পাওয়া যায় সিনকোনা থেকে। সিনকোনা পাতা আছে না, সিনকোনা থেকে পাওয়া যায় কুইনাইন, বা সিনকোনাতে পাতায় কুইনাইন পাওয়া যায়, ঠিক না। আচ্ছা, তাহলে অপশন এতে কি আছে দেখো, চা কফি থেকে, চা কফি। তাহলে চা কফি, এটা অ্যাকচুয়ালি যদি তোমাদেরকে কোশ্চেন আসে চা কফি থেকে কী পাওয়া যায়? হ্যাঁ, কুইনাইন পাওয়া যায় সিনকোনা পাতা থেকে, বা সিনকোনা পাতা থেকে কী পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। তো এখন যদি তোমাদেরকে বলে চা কফি থেকে কী পাওয়া যায়, বা ক্যাফেড, ক্যাফিড, হ্যাঁ, বা কোশ্চেনটা আসতে পারে যে ক্যাফেড যে উপক্ষার, এইটি কোথায় পাওয়া যায়? কোশ্চেনটা যদি এভাবে ঘুরিয়ে আসে এটার মতন, তাহলে চা কফি, বা চা কফি থেকে কোন উপক্ষার পাওয়া যায়? ক্যাফিড, ঠিক আছে, এভাবে কোশ্চেন আসতে পারে। ধতুরা পাতা, ধতুরা থেকে ডাটুরিন, ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায় ধতুরা পাতা থেকে, ডাটুরিন, বা ডাটুরিন কোথায় পাওয়া যায়? ধতুরা পাতায় পাওয়া যায়। এভাবে তোমাদের আসতে পারে। তামাক, তামাকে সকলে জানি আমরা নিকোটিন, নিকোটিন নামক উপক্ষার পাওয়া যায় তামাকে, ঠিক আছে। চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। মানুচি কোন দেশ থেকে ভারতে আসেন? মানুচি কোন দেশ থেকে ভারতে আসেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। হ্যাঁ, ইতালি থেকে মানুচি ভারতে আসেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে কার শাসনকালে আসেন, এটাও আসতে পারে কার শাসনকালে। তখন অ্যাকচুয়ালি শাসনকাল ছিলেন ঔরঙ্গজেবের, ঔরঙ্গজেবের শাসনকালে আসেন, ঠিক আছে, ঔরঙ্গজেবের শাসনকালে আসেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের যে কোশ্চেন আসতে পারে কি, মেগাস্তিনিস কোথায় থেকে ভারতে আসেন? মেগাস্তিনিস কোথায় থেকে ভারতে আসেন? তাহলে গ্রিস থেকে, গ্রিস থেকে আসেন মেগাস্তিনিস, ঠিক আছে, গ্রিস থেকে। এটা চন্দ্রগুপ্তের শাসনকালে এসেছিলেন, চন্দ্রগুপ্তের শাসনকালে, ঠিক আছে। আর তোমার এই যে প্রথম চীনা যাত্রী কে ছিলেন? ফা হিয়েন, ফা হিয়েন, তিনি চীন থেকে ভারতে এসেছিলেন, চীন থেকে, ঠিক আছে। কোশ্চেনগুলো আসে চীন থেকে। প্রথম চীনা যাত্রী ফা হিয়েন চীন থেকে ভারতে এসেছিলেন, তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, ঠিক আছে। আর আল বিরুনি এসেছিলেন তোমার আরব থেকে, আল-বিরুনি আরব থেকে ভারতে এসেছিলেন। তখন ছিলেন শাসনকাল হলো সুলতান মাহমুদের শাসনকালে এসেছিলেন, ঠিক আছে। মনে রাখবে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু আসে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, এই তোমার 9 নম্বর কোশ্চেন। ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে
কে জয়ী হন? ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? কি হবে সঠিক উত্তর? ত্বরায়ণের প্রথম যুদ্ধে কে জয়ী হন জানো তোমরা? আচ্ছা চলো আগে দ্বিতীয় যুদ্ধটা আমরা বলি, আনসারটা ক্লিয়ার করি, তারপরে প্রথম যুদ্ধে যাব। হ্যাঁ চলো, ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন মোহাম্মদ ঘুরি। তাহলে কাকে পরাজিত করেছিলেন? পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরি ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধে। যুদ্ধটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে সেই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এবং ত্বরায়ণের প্রথম যুদ্ধ, চলো ত্বরায়ণের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? ত্বরায়ণের প্রথম যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, ত্বরায়ণের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। প্রথম যুদ্ধ তোমার হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে ত্বরায়ণের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। সেই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি। এবং সেম নেক্সট ইয়ার ত্বরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, বাট দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, মনে রাখবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আশা করি প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ যেটাই আসুক তোমরা আনসার দিতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। উমান কোন রাজ্যের উৎসব? উমান, অনেকবার এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছি এবং অনেকবার অনেক এক্সামে এসেছে। উনাম কোন রাজ্যের উৎসব? কোন রাজ্যের উনাম? উনাম হলো কেরালার উৎসব। কেরালার একটি ফেমাস উৎসব হলো উনাম। এই উনাম যে উৎসব, এটাকে কিন্তু নৌকাবাহী উৎসবও বলা হয় কেরালার মধ্যে। নৌকাবাহী উৎসব, কি উৎসব? নৌকাবাহী উৎসব। যদি বলে নৌকাবাহী উৎসব কোন রাজ্যের উৎসব, তাহলে কিন্তু তুমি কেরালাই বলবে। ঠিক আছে, নৌকাবাহী এবং উনাম মানে সেম উৎসব। অনেকে এটাকে নৌকাবাহী বলা হয়, অনেকে উনাম বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার দেখো, আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক দিন রাত্রি 8টার সময় ক্লাসগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, বাট মানে টাইমে কাভার দিতে পারি না, মানে সম্ভব হয় না, পসিবল হয় না। হ্যাঁ, সেই কারণে আমি ভাবছি যদি মাঝে মধ্যে মিসও যায়, তবে সপ্তাহে তো অ্যাটলিস্ট 3 থেকে 4টা ক্লাস তো তোমাদেরকে দেবই। একদম এতটুকু আমি তোমাদের কনফার্ম দিতে পারি, 3 থেকে 4টা ক্লাস দেবই সপ্তাহে। হ্যাঁ, তোমরা রেগুলার অ্যাটেন্ড করবে। যদি সপ্তাহে 3 থেকে 4টা ক্লাসও তোমরা অ্যাটেন্ড করো রেগুলারভাবে ঠিকঠাক করে, আশা করি 3 থেকে 4টা ক্লাসে যেটুকু তোমাদেরকে কোশ্চেন আমি প্রোভাইড করে দেবো, সঙ্গে আমাদের নোট তো রয়েছেই, মোটামুটি তুমি একদম জিকে জিএসে তুমি একদম 100% সিকিউর। ঠিক আছে, জিকে জিএস যদি তুমি ম্যাক্সিমাম 100% নাম্বার তুমি স্কোর করতে পারো, অন্যান্য সাবজেক্টগুলোতে যদি তুমি একটু উইকও থাকো কোনো সমস্যা হবে না, তুমি ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, সেজন্য টার্গেট বানাও। হ্যাঁ, টার্গেট বানাও, একদম সুন্দরভাবে পড়াশোনা করো। আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু পারছি আমি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক কোন নদীর তীরে অবস্থিত? আমরা সকলে জানি মহানদীর তীরে অবস্থিত কটক। কটক কি উড়িষ্যার রাজধানী তো না? কটক না, সরি, উড়িষ্যা হলো ভুবনেশ্বর। ঠিক না, কটক উড়িষ্যার একটি ফেমাস শহর। ঠিক আছে, কটক। ঠিক না, চলো তাহলে কি হলো? অপশন বি হবে সঠিক উত্তর। আমি এতে দাগ দিয়ে দিয়েছি না? আচ্ছা, অপশন বি হবে। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, মহানদী। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো উড়িষ্যার ক্যাপিটাল তো ভুবনেশ্বর বললামই। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি দেখো, 13 নম্বর কোশ্চেন। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি? পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। সঠিক উত্তর হবে আনাইমুদি। আনাইমুদি, অপশন বি হবে সঠিক উত্তর। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ঠিক আছে, চলো তারপর রয়েছে অপশন এতে কি রয়েছে দেখো, ধূপগড়। ধূপগড় হলো কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। ওকে, এবং দুতা বেতা।
দূতাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আর গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা আমরা জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নোট করে নাও, না হলে মানে তোমরা এই কোশ্চেনগুলো যখন আসবে তাহলে আনসার করতে পারবে না, বাট বলবে যে দাদা আপনি তো 100% জিকে জিএস কমন পাবো বলেছি। কমন তো পাবে, লেকিন তোমরা যদি এগুলো নোট না করে ভালো করে যদি না করে যাও তাহলে কীভাবে আনসার করবে, ঠিক না? চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো, তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। হ্যাঁ, অপশন হবে উত্তরাখণ্ড। ঠিক আছে, তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। হ্যাঁ, আর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, ভাগীরথী নদীর তীরে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে, অপশন উত্তরাখণ্ডে। কোন নদীর তীরে কোন তেহারি নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত বলেছে, এখানে তো নদীর নাম দেওয়া হয়েছে, যাই হোক উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং ভাগীরথী নদীর তীরে। ঠিক আছে, কোশ্চেনটা এমন হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, শালুক সংশ্লেষ করতে পারে না, শালুক সংশ্লেষ করতে পারে না কোন বা কে? কোশ্চেনটা এমন আসছে, শালুক সংশ্লেষ করতে পারে না কে? ঠিক আছে, যাই হোক এখানে পারে না ড্যাশ দেওয়া হয়েছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ছত্রাক। হ্যাঁ, ছত্রাক শালুক সংশ্লেষ করতে পারে না, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো মনে রাখবে যে শালুক সংশ্লেষ করতে পারে না ছত্রাক। হ্যাঁ, তারপরে তোমরা যে মানে যদি বলে যে ছত্রাক, কিছু ছত্রাকের নাম বলো, যদি বলে জানো যে স্বর্ণলতা রয়েছে, হ্যাঁ, তাছাড়া অনেক রয়েছে ছত্রাক, এগুলো হ্যাঁ শালুক সংশ্লেষে অক্ষম। চলো তাহলে আজকের ক্লাসে 15টি কোশ্চেনই রেখেছি, আগামীকালকে আবার চেষ্টা করব সেম টাইমে ক্লাস নিয়ে আসার জন্য। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর যারা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি অবশ্যই অ্যাটেন্ড করবে, আর যারা আমাদের থেকে সাজেশনগুলো নিতে চাও অবশ্যই সাজেশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ রূপে নিতে পারবে। তবে এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে আমাদের সাজেশন থেকে। আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি। ওকে, রেগুলার তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো, হাতে খুব কম সময় আছে, এর মধ্যে তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছতে পারো, এটাকে টার্গেট বানাও, আমরা তোমাদেরকে অলওয়েজ হেল্প করব। ওকে, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে। তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাতেও জয়েন করে নেবে। সকলকে বেস্ট অফ লাক, আগামীকালকে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।